আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টার সিকিউ সলভিং এর চতুর্থ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। যারা আগের প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাসটা মিস করছো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স অথবা কমেন্টের লিঙ্ক থেকে ক্লাস 3টা দেখে নিবা। সবগুলো সিকিউ যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের কিন্তু সর্বোচ্চ উপকার হবে ইনশাল্লাহ। তো আমরা আজকে যে সিকিউটা দেখব সেটা আমাদের হচ্ছে 5 নাম্বার সিকিউ। এটা আমাদের হচ্ছে রাজশাহী বোর্ডে 2023 সালে আসা। শুধু ক নাম্বারটা আমি একটু বেশি নিয়ম কভার করার জন্য চেঞ্জ করে দিছি। আচ্ছা, এখানে আমাদের উদ্দীপক আছে, অনেক কিছু আছে। তো ক নাম্বারটা যেহেতু উদ্দীপকের সাথে নির্ভরশীল না, এটা আগে আমরা সলভ করে ফেলি। আমাদের ক নাম্বারটার ক্ষেত্রে কি করতে বলছে বলো তো? ক নাম্বারটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে বলছে, বিস্তার না কইরা প্রমাণ করো যে এই নির্ণায়কটার মান শূন্য। আমাদের একটা 3/3 নির্ণায়ক দিয়ে দিছে, বিস্তার করা যাবে না, মানে আমরা যে কোনো একটা সারির মাধ্যমে বা কলমের মাধ্যমে ভাঙায় ভাঙায় মান বের করে ফেলি সেই কাজটা করা যাবে না। এটাকে আস্ত রাইখা নির্ণায়কের বৈশিষ্ট্যগুলো ব্যবহার কইরা এটার মান শূন্য আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডের নির্ণায়কটা উঠাই, দেখো আমাদের এখানে আছে কি, আমাদের আছে কিন্তু 1 1 1, তারপরে আছে বিসি সিএ এ বি, তারপরে কি আছে বিসি ইন্টু বি প্লাস সি, তারপরে আছে হচ্ছে সিএ ইন্টু সি প্লাস এ, তারপরে আছে কিন্তু এ বি ইন্টু এ প্লাস বি। তো এই নির্ণায়কটা আমাদের আছে, লাগবে কিন্তু শূন্য, লাগবে কি শূন্য। এখন দেখো আমাদের কিন্তু এখানে আছে বিসি বিসি সিএ সিএ এ বি এ বি, কোনো কমন টমন বা কিছু যাচ্ছে না, তাই না? এই জায়গায় যদি বিসি থাকতো তাহলে কমন যাইতো। একটা কাজ করতে পারি আমরা, দেখো এই যে প্রথম সারিকে আমি এ দিয়ে গুণ করলাম, এ দিয়ে যদি গুণ করি এখানে হবে এ, এই জায়গায় কি হবে এ বি সি, এইখানে হবে এ বি সি, তাই না? এই জায়গায় একটা যদি এ আনতে পারি তাহলে এ বি সি হয়ে যাবে, এখানেও এ আনতে পারি এ বি সি হয়ে যাবে। এই জায়গায় এ বি সি বানাইতে কি শর্ট, বি সংকট আছে, তাই না? আমি যদি 2 নম্বর সারিকে বি দিয়ে গুণ করি তাহলে এখানে একটা বি আসবে, এ বি সি হয়ে যাবে, এখানে একটা বি আসবে, এ বি সি হয়ে যাবে। অনুরূপে তৃতীয় সারিকে আমি সি দিয়ে গুণ করব। তাহলে কি প্ল্যান করতেছি দেখো, আমি প্রথম সারিকে এ দিয়ে গুণ করতেছি, তাহলে এখানে হবে এ, এখানে হবে এ বি সি, এখানে হবে এ বি সি ইন্টু বি প্লাস সি। কেন করতেছি একটু পরেই বুঝতে পারবে। দ্বিতীয় সারিকে বি দিয়া, তাহলে এখানে বি, এখানে এ বি সি, এই জায়গায় কি এ বি সি ইন্টু সি প্লাস এ। তৃতীয় সারিকে করতেছি সি দিয়া, তাহলে এখানে যে সি দিয়ে গুণ করব তাহলে লিখতে হবে সি, এখানে হবে আমাদের এ বি সি, এই জায়গায় হবে এ বি সি ইন্টু এ প্লাস বি। প্রথম সারিকে এ দিয়ে, দ্বিতীয় সারিকে বি দিয়ে, তৃতীয় সারিকে সি দেয়া। তো এই গুণটা তো এমনি এমনি করে ফেলা যাবে না, তোমার তো ব্যালেন্স করতে হবে। তোমার মনে করো আছে 5, তুমি এটাকে লিখে ফেললা 5 ইন্টু 2, তাইলে তো হবে না, সামনে একটা হাফ দিয়ে দিতে হবে, তাই না? তাহলে এরকম এইখানেও আমি যে এ দিয়ে গুণ করছি, এখানে বি দিয়ে গুণ করছি, এখানে সি দিয়ে গুণ করছি, সামনে আমাকে 1/abc লিখতে হবে। তাহলে এই যে এ যদি উল্টাভাবে আবার কমন নাও, এই নিচের এর সাথে কাটা যাবে, বি সি অনুরূপভাবে কাটাকাটি যাবে। এখন দেখো এই যে আমি গুণ করছি তাতে আমার কি সুবিধা হয়েছে, এ বি সি এ বি সি এ বি সি দ্বিতীয় কলাম থেকে কমন যাচ্ছে, আবার তৃতীয় কলাম থেকেও কমন যাচ্ছে। তার মানে এ বি সি 1 দফা 2 দফা কমন যাচ্ছে, সামনে তো একটাও আমাদের 1/abc আসি। তাহলে এরপরে যদি আমি জায়গা সংকটটা একটু এদিকে ম্যানেজ করে লিখে ফেলি, 1/abc আগিয়ে আছে, 1/abc আগিয়ে আছে, আবার abc একবার কমন যাচ্ছে, 2 বার কমন যাচ্ছে। তারপর আমাদের বাকি থাকবে কি, এটা তো যা ছিল তাই, এখান থেকে 1 1 1, এখানে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, এখানে আমাদের থাকতেছে এ বি সি, এখানে হচ্ছে 1 1 1, এরপরে কি, এরপরে হবে আমাদের বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। আমি কি কাজ করছি, আমি হচ্ছে দ্বিতীয় কলাম থেকে এবিসি কমন নিছি, তৃতীয় কলাম থেকে এবিসি কমন নিছি। এখন দেখো এই যে এক দফা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে একটা এবিসি সামনে থেকে যায়। এখানে কি কাজ করতে পারি দেখো, এই যে এটার নাম হয়েছে কলাম 1 আর এটার নাম কলাম 3। কলাম 1 এর সাথে যদি আমি কলাম 3 যোগ করি
তাইলে দেখো এ কে নিয়ে কলাম 3 সাথে যোগ করতে পারো, মানে কলাম 1 কে ওইখানে নিতে পারো, ও কে ওইখানে আনতে পারো, যে কোনো একটাকে করলে হবে। আমি কলাম 1 কে কলাম 3 এর কাছে নিচ্ছি, এটা কম সংখ্যক আছে, কম সংখ্যকে তো বেশি সংখ্যকের কাছে যাওয়া ভালো, তাই না? তাহলে কলাম 1 কে কলাম 3 এর সাথে নিয়ে যদি যোগ করি, প্ল্যানটা কি দেখো, এ যে যোগ হয়ে a + b + c, বি যে যোগ হয়ে a + b + c, সি যে যোগ হয়ে a + b + c। তাহলে আমাদের এখানে abc রয়ে গেল, এরপরে 1 1 1 রয়ে গেল, এ যায় ওর সাথে যোগ হয়ে a + b + c, তারপরে বি যে যোগ হয়ে একবার সাজায় লিখে ফেললাম a + b + c, সি যে যোগ হয়ে a + b + c। এখন যে ঘটনাটা ঘটবে দেখো, এই যে আমাদের 3 নাম্বার যে কলাম, সেখান থেকে কিন্তু আমরা এই যে a + b + c কমন নিতে পারতেছি। তাহলে বাকি থাকে কি, প্রথম কলাম যা ছিল তাই, দ্বিতীয় কলাম যা ছিল তাই, তৃতীয় কলামে হয়ে যাচ্ছে 1 1 1। তাহলে দেখো যে দুইটা কলামের ভুক্তিগুলো যদি হুবহু মিলে যায়, বা দুইটা কলাম যদি একদম একই রকম হয়ে যায়, তাহলে কিন্তু নির্ণায়কের মান 0। তাহলে আমরা এই যে নির্ণায়কটার মান 0 লিখতে পারবো, সাথে যাই গুণ থাকুক 0 গুণ হওয়ার কারণে এটা 0 হয়ে গেল। এইটাই কিন্তু আমাদের ডান পক্ষ। 0 হওয়ার কারণ কি, দুইটা কলাম হুবহু মিলে যাওয়ার কারণে নির্ণায়কটার মান 0 হয়ে গেল। খ নংটাতে কি বলছে সেটা যদি দেখো, বলছে উদ্দীপক হতে এই যে আমাদের একটা সমীকরণ দিয়ে দিছে, এই সমীকরণের সাহায্যে এ ইনভার্স বের করো। এটাও কিন্তু বিপরীত ম্যাট্রিক্স বের করার একটা কৌশল। তোমাকে একটা সমীকরণ দিয়ে দিছে, সেই সমীকরণ থেকে এ ইনভার্স বের করতে হবে। তো সমীকরণের জন্য আমাদের প্রয়োজন এ একটা ম্যাট্রিক্স, সেটাও দিয়ে দিছে, আর এই সমীকরণ। তাহলে এ একটা ম্যাট্রিক্স আর সংশ্লিষ্ট একটা সমীকরণ দিয়ে দিছে, সেটা থেকে আমাদের কি করতে হবে, এ ইনভার্স বের করতে হবে। এখন আমি যদি এই কাজটা করতে যাই, দেখো আমাদের কিন্তু এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে আর একটা সমীকরণ দিয়ে দিছে। এই সমীকরণ থেকে এ ইনভার্স বের করতে হলে আমাদের যেই কাজ করতে হবে, উভয় পক্ষকে এ ইনভার্স দ্বারা আমরা গুণ করব। উভয় পক্ষকে কি দ্বারা গুণ করব, এ ইনভার্স। তাহলে দেখো আমি যদি ডান পাশ দিয়ে গুণ করি, তাহলে আমার আছে কিন্তু a কিউব সাথে a ইনভার্স, -3a² সাথে a ইনভার্স, -a সাথে a ইনভার্স, +9i ইন্টু a ইনভার্স। আর 0কে a ইনভার্স দ্বারা গুণ করলে 0ই হয়। আমি কি কাজ করছি, a ইনভার্স দ্বারা উভয় পক্ষে গুণ করছি, a ইনভার্স দ্বারা উভয় পক্ষে গুণ করছি। কি উদ্দেশ্যে, আমার টার্গেট কিন্তু এ ইনভার্স বের করা, এই সমীকরণটা ব্যবহার করে। এখন আমরা তো জানি এ কিউবের সাথে এ ইনভার্স গুণ করলে পাওয়ার স্বাভাবিকভাবে 1 কমে যাবে, তখন আমাদের থাকবে কি a স্কোয়ার। দেখো এখানে -3 ইন্টু a স্কোয়ারের সাথে এ ইনভার্স গুণ করলে তো স্বাভাবিকভাবে পাওয়ার স্কোয়ার থেকে 1 কমে শুধু a থাকবে। তারপর এ ইনভার্স, আমরা কিন্তু জানি একটা ম্যাট্রিক্স আর তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে ফলাফল কি আই হয়। আবার এখানে দেখো এই যে আই দিয়ে যদি কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করো, যেই ম্যাট্রিক্সকে গুণ করো ফলাফল সেই ম্যাট্রিক্সটাই থাকবে। তাহলে আমাদের এখানে এই যে এ ইনভার্স করার কারণে এই যে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা অনুযায়ী গাণিতিকভাবে আমরা এ ইনভার্স করে কি লিখতে পারি, আই লিখতে পারি। আর এখানে আই দিয়ে যাকেই গুণ করবা সেইটাই থাকবে। তাহলে আমাদের ফাইনালি এরকম অবস্থা দাঁড়াইলো। এখন আমরা যদি এখান থেকে এ ইনভার্স পাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, দেখো আমরা এ ইনভার্স পাইতে চাইলে 9 এ ইনভার্সকে বাম পাশে রেখে দিই, বাকি সবগুলোকে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে কি হবে 3a + i - a স্কোয়ার, তাই না? এই যে আমাদের হচ্ছে a স্কোয়ার ওই পাশে চলে গেল, - a স্কোয়ার হয়ে গেল -3, প্লাসেরগুলোকে আমি আগে লিখছি। তাহলে এই সমীকরণটা নিয়ে আমরা বসে থাকলাম, আমাদের a স্কোয়ার দরকার। 3a মানে তো a কে 3 দিয়ে গুণ, i মানে কিন্তু এখানে i3, কেন সাথে সবগুলো যেহেতু 3/3 ম্যাট্রিক্স, i কেও স্বাভাবিকভাবে i3 হইতে হবে। এখন আমাদের দরকার কিন্তু a স্কোয়ার, আমাদের দরকার কি a স্কোয়ার দরকার। a স্কোয়ার মানে কি a ইন্টু a, তাহলে a স্কোয়ার মানে a ইন্টু a। তাহলে আমরা a লিখবো, পাশে আবার a লিখবো, 1 2 1 0 1 -1 3 -1 1, এ লিখলাম, পাশে আবার এ লিখব, 1 2 1 0 1 -1
3 মাইনাস 1 1 এরকম আমাদের a ইন্টু a আছে। তারপর যদি আমরা ম্যাট্রিক্স গুণের নিয়ম অনুযায়ী গুণ করি, দেখো প্রথমটার প্রথম সারিকে নিয়ে দ্বিতীয়টার প্রথম কলামের উপর ফেলতে হবে। 1 যায় 1 এর উপর পড়বে, তার মানে 1 প্লাস 0 প্লাস 3, 1 প্লাস 0 প্লাস 3। তারপরে এটাকে নিয়ে যদি দ্বিতীয় কলামের উপর ফেলি 2 প্লাস 2 মাইনাস 1, 2 প্লাস 2 মাইনাস 1। তারপর এটাকে নিয়ে যদি তৃতীয় কলামের উপর ফেলি তাহলে আমাদের হবে কিন্তু 1 মাইনাস 2 প্লাস 1, 1 মাইনাস 2 প্লাস 1। ওকে, প্রথম সারি দিয়ে গুণ করা কিন্তু শেষ, তাই না? তাহলে দ্বিতীয় সারি দিয়ে যদি গুণ করি, এই যে দ্বিতীয় সারির ভুক্তিগুলোকে নিয়ে এখানে আমরা ফেলবো। আমরা কি করব, দ্বিতীয় সারির যে ভুক্তিগুলা এই যে এইগুলাকে নিয়ে এই যে এই কলামের উপর ফার্স্টে ফেলবো, তারপর পরেরটার উপর ফেলবো, তারপর পরেরটার উপর ফেলবো। তাহলে এভাবে যদি আমরা আগায় যাই তাহলে দেখো 0 যে 1 এর উপর পড়ে কি হবে, 0 প্লাস 0 মাইনাস 3। আমাদের লিখতে হবে 0 প্লাস 0 মাইনাস 3। তারপর এটাকে নিয়ে দ্বিতীয় কলামের উপর ফেলবো, 0 যোগ 1 যোগ 1, 0 যোগ 1 যোগ 1। তারপর এটাকে নিয়ে তৃতীয় কলামের উপর ফেলবো, 0 বিয়োগ 1 বিয়োগ 1, 0 বিয়োগ 1 বিয়োগ 1। তারপর আমরা তৃতীয় সারি দিয়ে গুণ করব, তাতে আমাদের হবে কিন্তু 3 3 একে 3 বিয়োগ 0 যোগ 3, বিয়োগ 0 যোগ 3। তারপর এটা দিয়ে আমরা দ্বিতীয় কলামকে গুণ করব, 6 মাইনাস 1 মাইনাস 1, 6 মাইনাস 1 মাইনাস 1। তারপর এটা দিয়ে আমরা তৃতীয় সারিকে গুণ করব, 3, তারপর 3 একে 3 যোগ 1 যোগ 1, 3 প্লাস 1 প্লাস 1। আমরা তো ম্যাট্রিক্স গুণ অনেকবারই করছি, তো সেইভাবে এইটাকে আমরা গুণ করে ফেললাম। এখন যদি আমরা সরল করে লিখি তাহলে আমাদের কি লিখতে হবে, 3 আর 1 মিলে হবে 4, এখানে হবে 3, এখানে কাটাকাটি যায় 0 হয়ে যাবে, এই জায়গায় হবে মাইনাস 3, এই জায়গায় হবে 2, এই জায়গায় হবে কিন্তু মাইনাস 2। এখানে কত, এখানে হবে 6, এখানে হবে 4, এই জায়গায় হবে কিন্তু 5। তাহলে এটাই কিন্তু আমাদের স্কয়ার হয়ে গেল। এখন আমাদের টার্গেট কি, এই যে 1 নং সমীকরণে মানগুলো বসানো। 1 নং সমীকরণে আমাদের কাজ কি, মানগুলো বসানো। এরপরে কি লিখতে হচ্ছে, 1 নং হইতে আমরা কি লিখতে পারি, দেখো 1 নং হইতে আমাদের এই জায়গায় আছে কিন্তু 9a ইনভার্স, তাই না? আমাদের কিন্তু 9a ইনভার্স সমান কি, ফার্স্টে কিন্তু লিখতে হবে 3 ইন্টু a। এই যে a, এটাকে আমরা একবারে 3 দিয়ে গুণ করে ফেলি, কি বলো? 3 দ্বারা গুণ করলে কিন্তু 3 6 3, ভিতরে কি হবে 3 6 3। তারপরে কি 0 3 মাইনাস 3, 0 3 মাইনাস 3। তারপরে হবে এখানে 9 মাইনাস 3 3, 9 মাইনাস 3 3। এটা গেল আমাদের প্রথমের অংশটা 3a। তারপর সাথে i যোগ করতে হবে। i মানে তো আমরা জানি 3/3 i কেমন, 1 0 0 0 1 0 0 0 1, তাই না? সাথে কি, সাথে কিন্তু আমাদের মাইনাস a স্কোয়ার, মাইনাস a স্কোয়ার, a স্কোয়ারও তো আমরা বের করে ফেলছি। a স্কোয়ারটা যেন কি, এই যে 4 3 0 মাইনাস 3 2 মাইনাস 2, 4 3 0, তারপরে মাইনাস 3 2, তারপরে হচ্ছে মাইনাস 2, তারপরে কি 6 4 5, এখানে আছে কিন্তু 6 4 5। ওকে, তারপর যদি আমরা ক্যালকুলেশন আরও আগাই তাহলে দেখো আমাদের 9a ইনভার্স সমান কি হবে, এই যোগ বিয়োগ তো আমরা একবারই করে ফেলতে পারবো, তাই না? 3 এর সাথে 1 যোগ করলে 4 বিয়োগ 4, তাতে আমাদের কিন্তু এখানে 0 আসে। 6 বিয়োগ 3, তাতে আমাদের এখানে 3 আসে। 3 যোগ 0 বিয়োগ 0, তার মানে 3। ওকে, তারপর এখানে এই জায়গায় 0 0 মাইনাস 3, তার মানে মাইনাস মাইনাসে আমাদের কিন্তু প্লাসের 3 হয়ে যাবে, মাইনাস মাইনাসে আমাদের কি হয়ে যাবে, প্লাসের 3 হয়ে যাবে। এই জায়গায় প্লাসের 3 হয়ে যাবে। এই জায়গায় কত, 3 আর 1 মিলে 4 বিয়োগ 2, তাতে 2 থাকে। আর হচ্ছে মাইনাস 3 প্লাস 2 মাইনাস 1 হয়। এই জায়গায় 9 আর বিয়োগ 6,
9 থেকে 6 বিয়োগ করলে থাকে হচ্ছে 3, এই জায়গায় -3 -4 মিলা -7, এই জায়গায় 3 -5 +1, 3 আর 1 মিলে 4, 4 থেকে 5 বিয়োগ করলে আমাদের -1 থাকে। তাহলে এটি কিন্তু আমাদের 9A ইনভার্স। তো বাট আমাদের লাগবে কিন্তু শুধু A ইনভার্স। তাহলে শুধু A ইনভার্স পাইতে হলে 9 কে যদি দুইবার পাঠিয়ে দাও, 1/9 0 3 3 3 2 -1 3 -7 -1, এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে দেখতে পাচ্ছ আমাদের যদি একটা ম্যাট্রিক্স দিয়ে এরকম একটা সমীকরণ দিয়ে দেয়, তারপর বলে যে A ইনভার্স বের করতে, A ইনভার্স দ্বারা গুণ করব, তারপর এই যে A ইনভার্স গুণ করলে I হয়, I দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই থাকে, তারপরে A ইনভার্স সমান বাকি সবগুলোকে ডান পাশে নিয়ে ওইগুলো যা যা মান বের করা দরকার সেগুলো যদি বসে আমরা ক্যালকুলেশন করি তাইলে কিন্তু ইনভার্সটা চলে আসবে। তারপর দেখো গ নাম্বার অংশটাতে আমাদেরকে কি করতে বলছে, বলছে যে উদ্দীপকের সাহায্যে দেখো একটা নির্ণায়ক আছে তাই না, ডেল প্লাস I, সেইটার নির্ণায়ক ইকুয়াল টু 0 সমীকরণের সমাধান করো। তার মানে এরকম একটা সমীকরণের আমাদের সমাধান করতে হবে যেখানে এই যে ডেল্টা কিন্তু আমাদের একটা ম্যাট্রিক্স, ডেল্টা ম্যাট্রিক্সটা আমাদের উদ্দীপকে দিয়ে দিছে I তো আমরা চিনি, I তো হচ্ছে অবেদক ম্যাট্রিক্স তাই না। তাহলে ডেল্টা প্লাস I আমাদের লাগবে, তারপর সেটার নির্ণায়ক সমান 0 একটা সমীকরণ হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ডেল্টা প্লাস I লাগবে, সেটার পরে কি আসবে, একটা সমীকরণ আসবে, সেই সমীকরণটা আমাদের কিন্তু সমাধান করতে হবে। ওকে, এখন যদি আমরা এটা সমাধান করতে চাই, এই যে আমাদের কিন্তু এখানে ডেল্টা দিয়ে দিচ্ছে, তারপর ডেল্টা প্লাস I ইকুয়াল টু 0 এটা সমীকরণ বানাইতে হবে, কিন্তু আমাদের তো আগে ডেল্টা প্লাস I ম্যাট্রিক্সটা বের করে নিতে হবে। ওকে, তাহলে আমরা যদি ডেল্টা প্লাস I বের করি, ডেল্টা ম্যাট্রিক্সটা কি যা ছিল এখানে আছে x - 1 2 3, এখানে কিন্তু 1 x - 1 1 3 2 x - 1, সাথে আমাদের I যোগ করতে হবে, I কিন্তু অবেদক ম্যাট্রিক্স 3/3, 1 0 0 0 1 0 0 0 1। তারপর যদি আমরা সরল করে ফেলি সেই ক্ষেত্রে দেখো কি আসবে, আমাদের কিন্তু এই যে x - 1 এর সাথে 1 যোগ হয়ে এখানে x হয়ে যাবে, এখানে 2 3 তো আছেই, তারপর এখানে 1 এই জায়গায় হবে কিন্তু x, এই জায়গায় 1। ওকে, এখানে 3 2 এই পজিশনে, মানে শুধু কর্ণের পজিশনগুলো এই 1 1 1 কইরা যোগ হবে, তার মানে এরকম হইল। তাহলে আমাদের ডেল প্লাস I বা ডেল্টা প্লাস I ম্যাট্রিক্সটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন কিন্তু আমাদের সমীকরণটা কিভাবে বানানোর কথা ছিল, এটা প্লাস I ইকুয়াল টু 0, সেটি তো আমাদের প্রশ্নে দিয়ে দেওয়া ছিল। ওকে, এখন আমরা যদি ডেল্টাটা লিখি, ডেল্টা প্লাস I কি পাইছি, ডেল্টা প্লাস I পাইছি কিন্তু এটা x 2 3 1 x 1, এখানে হচ্ছে 3 2x। এখন এখানে যে অবস্থায় আছে এই নির্ণয় কিন্তু সরাসরি গুণ করা ছাড়া এছাড়া কোনো ফায়দা তেমন হবে না, সরাসরি আমরা এটা ভাঙায় ফেলি। দেখো আমরা x ইন্টু কি লিখবো, x স্কোয়ার -2, তারপরে -2 ইন্টু কি লিখবো, 2 ইন্টু লিখবো হয়েছে x - 3 প্লাস 3 ইন্টু কি লিখবো, 3 ইন্টু লিখবো 2 - 3x, 2 - 3x ইকুয়াল টু ওই পাশে 0 আছে। তারপর যদি আমরা গুণটা করে ফেলি, দেখো আমাদের কিন্তু হবে x কিউব -2x মাইনাস মাইনাসে প্লাস 6 মাইনাস 9x ইকুয়াল টু 0। তারপর যদি আমরা এই পাশে চলে আসি, এখানে দেখো তো আমাদের কি লিখতে হবে, এই জায়গায় আমাদের কিন্তু x এর পাওয়ার আছে 3, x এর পাওয়ার কত আছে 3, x কিউব, তার মানে প্রথম হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে x কিউব মাইনাস দেখো কি 2 2 4 আর 9, তাহলে মাইনাসের 13x। তারপরে কি আছে এখানে আমাদের কিন্তু আছে 6 6 মিলা 12 প্লাসের 12, তাহলে একটা ত্রিঘাত সমীকরণ পাইছি। এই ত্রিঘাত সমীকরণ আমাদের সমাধান করলে যে x এর মানগুলা পাবো সেটাই কিন্তু হবে আমাদের যে সমীকরণ সমাধান করতে বলছে তার মূল, তাই না। এখন ত্রিঘাত সমীকরণ আমরা কিন্তু ছোটবেলায় ভাগশেষ উপপাদ্য পড়ছি,
আমরা যদি এক্স এর মান 1 বসাই, এক্স এর মান যদি 1 বসাই তাহলে দেখো 1 কিউব মানে 1 মাইনাস 13 প্লাস 12, তাহলে 1 আর 12 মিলে প্লাসের 13 মাইনাসের 13 মিলে 0 হচ্ছে। তাহলে x ইকুয়াল টু 1 বসাইলে যদি মানে বাম পক্ষটা 0 আসে তাহলে আমাদের কিন্তু এই যে x মাইনাস 1টা হবে আমাদের উৎপাদক, x মাইনাস 1টা হবে উৎপাদক। তাহলে আমাদের কিন্তু এই যে ছোটবেলায় কিন্তু আমরা এইভাবে অঙ্ক করছি, x মাইনাস 1 হবে উৎপাদক। তাহলে যে এই x দ্বারা x কিউবকে ভাগ করতে হবে, তাহলে আমাদের থাকে কিন্তু x স্কয়ার ইন্টু আমরা x মাইনাস 1 লিখে ফেলবো। পরে এই গুণটা যদি আমরা করে দিই তাহলে দেখো x কিউব মাইনাস এক্স স্কোয়ার, তারপর আমাদের x কিউব কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, তো মাইনাস এক্স স্কোয়ার আমরা অতিরিক্ত লিখছি উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। এখন আমাদের লিখতে হবে প্লাসের এক্স স্কোয়ার, পরে আবার এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করব, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে আমাদের কিন্তু থাকে প্লাস এক্স, তারপর আবার উৎপাদকটা লিখে ফেলবো। তারপর যদি গুণ করে দিই দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স, আমাদের এক্স আছে কয়টা, মাইনাসের 13টা, এর মধ্যে মাইনাসের একটা লিখে ফেলছি, আরও বাকি আছে মাইনাসের 12টা, সাথে কি আছে প্লাস 12। এরপরে তো আমাদের আয়ত্তে চলে আসছে। এখন যদি আমরা আবার -12 কমন নিই তাইলে হয় x মাইনাস 1। এখন তিনটা জায়গাতে আমাদের কি আছে x মাইনাস 1 কমন আছে, তাই না? তাহলে আমরা যদি x মাইনাস 1 কমন নিই বাকি থাকবে কি x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। এখন প্রথম অংশ তো ওকে, দ্বিতীয় অংশে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমাদের কিন্তু লিখতে হবে x মাইনাস 1 ইন্টু এই জায়গায় আমরা কি করব x স্কোয়ার, আমাদের 12 তো লিখব প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। তারপর দেখো x মাইনাস 1, এখানে যদি আমরা x কমন নিই x প্লাস 4, মাইনাস 3 কমন নিলে x প্লাস 4 ইকুয়াল টু কিন্তু 0। তারপর দেখো, তারপর যদি আমরা এদিকে আগাই যাই x মাইনাস 1 x মাইনাস 3 x প্লাস 4 ইকুয়াল টু 0। তার মানে আমাদের কি হইল, এই যে এগুলোর গুণফল 0 মানে ওই যে আলাদা আলাদাভাবে প্রত্যেকটার মানে 0, তার মানে আমরা কিন্তু পাবো x এর মান 1 পাবো, 3 পাবো, আরেকটা কত পাবো -4। তাইলে কিন্তু আমাদের সমীকরণটা সমাধান হয়ে গেল। এরপর দেখো আমাদের আরেকটা সিকিউ যেটা হচ্ছে 6 নাম্বার। এখানে আমাদেরকে উদ্দীপকে কিন্তু 3টা ম্যাট্রিক্স দিয়ে দিছে, তাই না? এ একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স, ইউ একটা ম্যাট্রিক্স। তারপর ক নাম্বারটা আবার উদ্দীপকের সাথে সম্পর্ক যুক্ত না, তাহলে আগে আমরা ক নাম্বারটা করে ফেলি। দেখো আমাদের প্রথম যেটা ক নাম্বার সেটার সলিউশনটা কি হবে। আমাদের এখানে আছে কি, আচ্ছা একটা ম্যাট্রিক্স আছে, তাই না? এই যে 4 1 3 সাথে আছে কিন্তু m, তারপরে এই পাশে একটা ম্যাট্রিক্স, তাইলে m ম্যাট্রিক্সটা নির্ণয় করো। বুঝতে পারছো? এই যে একটা ম্যাট্রিক্স সাথে m আরেকটা ম্যাট্রিক্স, মানে এই যে আমাদের ছোটবেলার অঙ্কের মতো আমরা কিন্তু এই ধরনের অঙ্ক ছোটবেলা করতাম, যে দুইটা সংখ্যার গুণফল 21, একটা 3 অপরটা কত, তাহলে আমরা কি করতাম অপরটা x মনে করতাম, তাহলে 3 সাথে x গুণ কইরা পরে আমরা 21 লিখে সমীকরণ থেকে x এর মান বের করতাম, তখন 3 দ্বারা ওই পারে ভাগ করে দিতাম। তো সেই রকমই একটা কনসেপ্ট ম্যাট্রিক্সের মাধ্যমে। তো আমরা তো ম্যাট্রিক্স দিয়ে ভাগ করতে পারি না, সেই জন্য জাস্ট এই কনসেপ্ট কিন্তু ওয়ার্কিং প্রসেস বা কাজ করতে হবে একটু অন্যভাবে। তাহলে আমাদের দেখো একটা ম্যাট্রিক্স সাথে আরেকটা ম্যাট্রিক্স, ওদের গুণফল ম্যাট্রিক্সটাও কিন্তু দেওয়া আছে। তাহলে এম ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে একটা ম্যাট্রিক্স বের করার আগে তোমার ম্যাট্রিক্সটার আকার কেমন হবে সেটা জানতে হবে। ম্যাট্রিক্সটার আকার কেমন, তাহলে দেখো আমরা কিন্তু এরকম জানি একটা ম্যাট্রিক্সের আকার হইল m/n, আরেকটার আকার হইল n/p, তাতে গুণফলের আকার কিন্তু হয় m/p। এরকম কিন্তু আমাদের ম্যাট্রিক্স গুণের শর্ত থেকে আমরা ফলাফলের আকারটা বলতে পারি, তাই না? প্রথম ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারি সংখ্যা সমান হলে তাদের গুণ করা যায়। গুণ করার সময় এটা বাদ যায়, ফলাফলের আকার হয় প্রথমটার সারি আর দ্বিতীয়টার কলাম নিয়ে m/p আকারের। তাহলে আমাদের এখানে দেখো, আমাদের এখানে এই যে দেখো প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এটার আকার কত, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি।
তাহলে প্রথম যে ম্যাট্রিক্সটা সেটার আকার কিন্তু 3/1, ঠিক আছে। তারপরে সাথে কি আছে বলো তো, এম ম্যাট্রিক্সটা, যেটার আকার কিন্তু আমরা জানি না, এম ম্যাট্রিক্সটার আকার আমরা জানি না, সেই জন্য আমরা একটু শূন্যস্থানের মাধ্যমেই লিখে ফেললাম, এটা তো আমরা জানিই না, ঠিক আছে। তাহলে ডান পাশে যে গুণফল ম্যাট্রিক্স সেটার আকার কত, সেটার আকার কিন্তু আমাদের 3/3। দেখো এই যে এরকম একটা অবস্থা, এটার সাথে যদি তুমি মিল করো, প্রথম ম্যাট্রিক্সটা দেখেই তো বুঝতে পারা যাচ্ছে আকার 3/1। এম ম্যাট্রিক্স বের করতে হবে, আকার জানি না, আমরা শূন্যস্থান দিয়ে রাখলাম, আর ডান পাশটার আকারও জল করতেছে 3/3। এখন এই যে দেখো, এই যে এইটা আর এইটা সমান হবে, তার মানে এই যে এইটা আর এই বক্সেরটা সমান হবে, তাহলে এখানে যেহেতু 1, বক্সের প্রথমটা বক্সের জায়গাতে হবে 1। এরপরে দেখো এই যে এই জায়গাটায় কি হবে, এই জায়গাটায় কি হবে, এই যে এইটা আর এইটা সমান হয়, ডান পক্ষের এই যে এখানে যে 3 আছে, এইখানেও আমাদের 3 হইতে হবে, ঠিক আছে। মানে এই দুইটা সমান হয়, এইটা সমান হয়, আর এই যে এইটার সাথে এটা সমান হয়। তার মানে আমাদের দরকার কিন্তু এম ম্যাট্রিক্সের আকার, যাকে আমি শূন্যস্থান দিয়ে রাখছিলাম, সেটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে দেখো, সুতরাং এম ম্যাট্রিক্সটির আকার বা মাত্রা যেটাই বলো, তাহলে এম ম্যাট্রিক্সটার আকার কেমন, এম ম্যাট্রিক্সটার আকার হচ্ছে আমাদের 1/3। এম ম্যাট্রিক্সটার আকার কেমন, 1/3। 1/3 মানে কি, একটা সারি 3টা কলাম, এই যে কানেক্টিং পয়েন্ট কিন্তু আমাদের 3টা, তার মানে এই যে এরকম টাইপের একটা কিছু হবে, একটা ভুক্তি, দুইটা ভুক্তি, 3টা ভুক্তি, এই যে এরকম 3টা ভুক্তি থাকবে, মানে একটা সারি 3টা কলাম, বুঝতে পারছো। তাহলে আমরা এম কেমন ধরে নিব, এম ধরে নিব এই যে এরকম, এখানে জানি না, তাহলে ধরে নিলাম এক্স, ওইখানে ধরে নিলাম ওয়াই, তারপর ধরে নিলাম জেড। এক্স ওয়াই জেড এর মান বের করলেই আমাদের এম এর মানটা হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই জেড এর মান, এই যে আমাদের যে শর্তটা দিয়ে দিছিল সেখানে আমরা বসাবো, যে শর্তটা দিয়ে দিছিল সেখানে আমরা বসাবো। তাহলে দেখো, আমাদের তো এখানে 413 প্রশ্নে দেওয়াই আছে, 413, আর এম তো আমরা কেমন হবে সেখান থেকে আমরা ধরে নিছি, এম কি ধরে নিছি, এক্স ওয়াই জেড। তারপর ডান পাশেরটাও প্রশ্নে দেওয়া আছে, সেটা কত, -484, তারপরে কত, -121, তারপরে কত, -363। ওকে, এখন যদি আমরা বাম পাশে গুণটা কমপ্লিট করে ফেলি, দেখো যদি কমপ্লিট করে ফেলি, দেখো সারিকে নিয়ে কলামের উপর ফেলতে হবে, একটা মাত্র ভুক্তি আছে সারিতে, তাই না। আমাদের সারিটাতে কি আছে, এখানে কিন্তু একটা মাত্র ভুক্তি, এই যে 4 যায় পড়বে এই যে এখানে এক্স এর উপর, বুঝছো। 4 যায় যদি এক্স এর উপর পড়ে, তাহলে আমরা কি লিখব, আমরা লিখব কিন্তু এই যে 4 যায় এক্স এর উপর পড়ে 4x হবে। তাহলে কিন্তু প্রথম সারিতে প্রথম কলামকে গুণ করা শেষ, ছোট গুণ কিন্তু। তারপর 4 দিয়ে দ্বিতীয় কলাম কিন্তু y, 4 যায় যখন y এর উপর পড়বে তখন আমরা 4y লিখব। দ্বিতীয় কলামকে গুণ করা শেষ, তারপর গ্যাপ দিয়া 4 আঙ্গুল গ্যাপ দিবা, তারপর 4 কে নিয়ে z এর উপর যদি ফেলো 4z হবে। প্রথম সারি দিয়ে গুণ করা শেষ, তারপর দ্বিতীয় সারিতে কত, 1 দিয়ে গুণ করলে তো x হবে, এখানে হবে y, এখানে হবে z। তারপর যখন 3 দিয়ে গুণ করবা, প্রথম কলামকে গুণ করলে thrice x, দ্বিতীয়টাকে গুণ করলে thrice y, তৃতীয়টাকে গুণ করলে thrice z। এটা হচ্ছে আমাদের বাম পাশ। ডান পাশে কি, ডান পাশে হচ্ছে আমাদের -484, তারপরে কি -121, তারপরে -363। এখন দেখো, এই যে বাম পাশের ম্যাট্রিক্সটা ডান পাশের ম্যাট্রিক্সটা সমান, তার মানে সংশ্লিষ্ট ভুক্তিগুলো পরস্পর সমান। সংশ্লিষ্ট ভুক্তিগুলো পরস্পর সমান মানে কি, আমি কিন্তু এই যে এই এক্স সমান, আমার কিন্তু এক্স এর মানটাই দরকার, এক্স ওয়াই জেড এর মানটাই দরকার, এক্স সমান -1 লিখতে পারবো। দ্বিতীয় সারির মাধ্যমে তুলনা করলে কাজটা সহজে হয়ে যাচ্ছে, তাই না, কে না চায় সহজে কাজ করতে। তাহলে এক্স এর মান -1, এই যে ওয়াই এর মান হবে কিন্তু 2, আর কি জেড, এই যে জেড এর মান হবে কিন্তু আমাদের 1, বুঝতে পারছো। তাহলে আমরা এখানে তুলনা করে কি লিখে ফেলতে পারতেছি,
তুলনা করে আমরা লিখে ফেলতে পারতেছি x এর মান -1, y এর মান 2, z এর মান 1। তাহলে আমাদের টার্গেট কি? টার্গেট ছিল এম ম্যাট্রিক্স। এম ম্যাট্রিক্সের ভিতরে কি লিখতে হবে? ভিতরে লিখতে হবে -1 2 1। তাহলে এইটাই কিন্তু আমাদের ক নং অংশটার আনসার। তারপর দেখো খ নাম্বার অংশটাতে কি বলছে, আমাদের বলছে a ইন্টু বি ইন্টু সি। এ বি সি কি? আচ্ছা, এ একটা ম্যাট্রিক্স, দেখতে পাচ্ছ? সিও কিন্তু একটা ম্যাট্রিক্স, তাই না? এ একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স, বিও কিন্তু একটা ম্যাট্রিক্স, যা নির্ণয় করতে বলছে। তো আমাদের বলছে এ ইন্টু বি ইন্টু সি ইকুয়াল টু যদি এরকম হয় তাহলে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করো। মানে এখানে তিনটা ম্যাট্রিক্সের গুণফল আমাদেরকে দিয়ে দিচ্ছে, তিনটা ম্যাট্রিক্সের গুণফল দিয়ে দিছে। এর মধ্যে দুইটাই জানি, এও জানি সিও জানি। যে মাঝখানে যে বৈশা আছে বি ম্যাট্রিক্সটা, সেটা আমাদের বের করতে বলছে। তিনটা ম্যাট্রিক্সের গুণফল জানি, শুরুরটা জানি, শেষেরটা জানি, মাঝখানে যে ম্যাট্রিক্স সেটা আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। বুঝতে পারছো? তিনটা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে, শুরুর ম্যাট্রিক্স, শেষের ম্যাট্রিক্স দেওয়া আছে, মাঝখানের ম্যাট্রিক্সটা আমাদেরকে কিন্তু বের করতে হবে। তার মানে খ নঙে আমাদের এরকম এ জানি, সি জানি, এ বি সি জানি, বি কত? বি কত? আচ্ছা, বি যে এ আর সি দ্বারা বেষ্টিত আছে, বি কে বের করতে হলে কিন্তু আমাদের এই যে এ কে সরাইতে হবে, সি কে সরাইতে হবে। বুঝতে পারছো? এই যে আমাদের কাজটা মূলত কি হবে, এ বি সি সমান মনে করো আমাদের আছে ডি। তাইলে আমি যদি এ কে সরাই, সি কে সরাই, তাইলে কিন্তু বি উদ্ধার হবে। এ কে সরানোর জন্য তোমার এই যে বাম পাশে এ বসে আছে, বাম পাশ দিয়ে আক্রমণ করতে হবে। এ কে সরানোর জন্য এ ইনভার্স দ্বারা আক্রমণ। বুঝতে পারছো? বি রয়ে গেল। সি কে সরানোর জন্য তোমার ডান পাশ দিয়ে আক্রমণ করতে হবে। সি তো আছে, সি কে সরানোর জন্য সি ইনভার্স দ্বারা ডান দিক থেকে আক্রমণ। তাইলে এ কে সরানোর জন্য বাম পাশ দিয়ে এ ইনভার্স দ্বারা আক্রমণ, আর সি কে সরানোর জন্য সি ইনভার্স দ্বারা ডান পাশ দিয়ে আক্রমণ। এই কাজটা যদি তুমি করো, এই যে এ ইনভার্স আর এ মিলে আমাদের হয়ে যাবে আই, এখানে থাকবে বি, সি আর সি ইনভার্স মিলে হয়ে যাবে আই, তারপর ডান পাশে তো আমাদের এ ইনভার্স ডি সি ইনভার্স। তাইলে আমাদের বি সমান কি হবে? যে এ ইনভার্স ডি সি ইনভার্স। মূলত এই যে এই কাজটা আমাদের করতে হবে। এ ইনভার্স ডি মানে যে ডান পাশে যেটা আছে আর কি, ডান পাশে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের ডি, আর সি ইনভার্স হচ্ছে সি থেকে বের করতে হবে। এই যে এই কাজটা তুমি কিন্তু এইটাকে আবার এরকম লিখতে পারবা না যে এ ইনভার্স সি ইনভার্স ডি, মানে এইটাকে যে এই স্থানে আনবা সেই জিনিসটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সম্ভব না। কারণ দুইটা ম্যাট্রিক্স যদি মানে তোমার ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে বিনিময় সূত্র মানে না। এ বি সমান বি, এটা সবসময় সত্য না, মাঝে মধ্যে মিলে যেতে পারে, কিন্তু তুমি অলওয়েজ যে মিলবে এরকম কোনো কথা গ্যারান্টি দিয়ে বলতে পারো না। বুঝতে পারছো? সেই জন্য এ ইনভার্স আমাদের ডান পাশেরটার বাম দিকেই লাগবে, আর সি ইনভার্স ওইটার ডান দিকেই লাগবে। একবারে যদি আমি এই কাজটা করে ফেলি, এখানে তো তোমাদের বুঝাই দিলাম, পরীক্ষার হলে টিচারকে এত বুঝাইতে হবে না, তুমি সরাসরিও লিখতে পারবা। তুমি যদি বি পাইতে চাও, এ এইখানে বাম পাশে যায়া এ ইনভার্স হয়ে যাবে, আর এটা যা আছে তাই থাকলো -1 2 0 3, আর সি ওই পাশে যায় এই দিকে চলে আসবে, সি ওই পাশে যায় এই দিকে চলে আসবে। সি ইনভার্সকে তুমি যদি বামে লিখো, এ ইনভার্সকে ডানে লিখো, বা দুইটাকে বামে লিখো দুইটাকে ডানে লিখো, তাইলে কোনোভাবেই কিন্তু হবে না। কারণ ম্যাট্রিক্সকে এই যে নর্মালি সংখ্যার ক্ষেত্রে আমরা তো জানি 2 × 3 = 3 × 2, এটা যে সকল ধরনের সকল ক্ষেত্রেই হবে তা কিন্তু না। সংখ্যার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই নিয়মটা সত্য না। বুঝতে পারছো? তাহলে এখন আমাদের কি দরকার? বির মান পাইতে হইলে এটা তো আসেই, এ ইনভার্স দরকার আর সি ইনভার্স দরকার। তাহলে এ যেহেতু জানা আছে, এত 2/2 ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স তো আমরা চোখের পলকেই বের করে ফেলতে পারি, তাই না? 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য আমাদের যে সংক্ষিপ্ত নিয়ম আছে সেভাবে করলেই হবে। সেই সংক্ষিপ্ত নিয়মটা কি বলো? প্রদানকরণের ভুক্তিগুলো অদল বদল করতে হয়। এই যে আমাদের প্রদানকরণের যে ভুক্তিগুলো আছে সেগুলো কি করতে হয়? অদল বদল করতে হয়।
তাহলে 4 যাবে আমাদের কিন্তু এইখানে, 4 যাবে এইখানে, 1 আসবে এইখানে, বাকিগুলার চিহ্ন বদল, 2 চিহ্ন বদল করলে -2, -1 এর চিহ্ন বদল করলে হচ্ছে 1। তারপরে নির্ণায়ক দ্বারা ভাগ, 2/2 এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে গেছি, বাট বিপরীত ম্যাট্রিক্সের জন্য নির্ণায়ক দ্বারা ভাগ, এটা নির্ণায়কটা মনে মনে বের করে ফেলো। 4 একে 4 বিয়োগ বিয়োগ সূত্রের বিয়োগ মিলে যোগ, 4 যোগ 2 তাতে আমাদের 6 আসে, তাইলে কিন্তু 1/6। এটাই কিন্তু আমাদের এ ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স, 2/2 হওয়ার কারণে ইজিলি বের করে ফেলতে পারলাম। ঠিক একইভাবে আমরা সি ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্সটাও কিন্তু বের করে ফেলতে পারবো। এখান থেকে বলো তো সি ইনভার্স কী হবে? একই রকম স্ট্রাকচার, তাই না? প্রধান কর্ণেরগুলো অদল বদল, তাহলে আমাদের এই জায়গায় আসবে -2, এই জায়গায় আসবে +2, বাকিগুলোর চিহ্ন বদল, এই জায়গায় হবে -4, এই জায়গায় হবে -5। নির্ণায়ক দ্বারা ভাগ, -4 -20, তার মানে হবে 1/-24। তাহলে আমাদের এ ইনভার্স আছে, সি ইনভার্স আছে, এটা আমরা এখানে বসায় ফেলি, বুঝছো? এটাকে প্রয়োজনে তুমি 1 নং সমীকরণ নাম দিয়ে রাখো, নাম না দিলেও হচ্ছে, এখানে তার তেমন অতিরিক্ত কিছু লেখা হয়নি। জাস্ট এ ইনভার্স তো আমরা পাশেই বের করে রাখছি, সি ইনভার্স পাশেই বের করে রাখছি, এখানে যদি আমরা বসায় ফেলি তাহলে আমাদের কি হবে? 1/6, তারপর কিন্তু 4 -2 1 1, ওকে। তারপর মাঝখানেরটা কি? -1 2 0 3। তারপরে সি ইনভার্স কত? ওই যে সি ইনভার্স কিন্তু আমাদের 1/-24, এখানে হচ্ছে -2 -4 -5 2। এখন আমাদের এই যে এখানে সামনে সংখ্যা আছে, এগুলোকে ভিতরে গুণ করে দিছো তো মরছো। কেন মরছো? ভগ্নাংশ হয়ে গেলে আমাদের গুণ করা কিন্তু অনেক ক্যারাবেরা লেগে যাবে। আচ্ছা এখানে দেখো 6 দিয়ে 24কে যদি গুণ করো, মানে এখানে 24 থেকে একটা 2 6কে ধার দিয়ে দেও না, তাহলে 12 মিলে 144, মানে 1/-144। এটা বাইরে থাকলো, আমাদের ক্যালকুলেশন দেখলো যে হচ্ছে কি না, ঠিক আছে? তাহলে এটা যদি এটার সাথে গুণ করে ফেলি তাহলে বলো তো কী হবে? সারি যে কলামের উপর পড়বে, তাই না? -4 -0, -4 -0। তারপর এটা যদি দ্বিতীয় কলামের উপর পড়ে 8 -6, ওকে। এখানে যে হবে -1 + 0, এই যে হবে 2 + 3, ওকে। আর এই যে 1/-24 তো সামনেই চলে আসছে, এখানে বাকি থাকে কি? -2 -4 -5 2 গেল। তারপরে বাকি ক্যালকুলেশন আমরা ওইদিকে করি। তাহলে দেখো আমরা কিন্তু b সমান পেয়ে যাচ্ছি, আমরা কি পেয়ে যাচ্ছি? b = তাহলে দেখো যদি আরও আগে যাই, b = আমাদের কি হবে? 1/-144 সামনেই থাকবে, 1/-144 সামনেই থাকবে। এই জায়গাটাকে একটু যদি সরল করে লিখো, -4 -1 2 5, -4 -1 2 5 গেল। সাথে কি? ওই যে ওইটা -2 -4 -5 2, -2 -4 -5 2, ওকে। তাহলে দেখো এই জায়গায় যদি আমরা আরও আগে যাই, 1/-144, এই দুইটা আবার গুণ করে ফেলি, এখানে আমরা কেন বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কাজটা করতে পারতেছি? সবগুলো বর্গ ম্যাট্রিক্স হওয়ার কারণে, 2/2 আকারের। তাহলে এটা যদি এটার উপর ফেলে দেখো, 4 দুগুণে 8, আর এখানে হচ্ছে আমাদের -10, তাহলে 8 -10, ওকে। এটা নিয়ে যদি আমরা দ্বিতীয় কলামের উপর ফেলি, -4 -4 মিলে 16 + 4, তারপর যদি দ্বিতীয় সারি দিয়ে গুণ করে দেখো, 2 -25, তারপর যদি দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে করি 4 + 10, ওকে। তারপর যদি সরল করো তাইলে কিন্তু তুমি বি পেয়ে যাচ্ছ। কি
কি হচ্ছে 1/-144 আর এখানে কি এই জায়গা হচ্ছে -220 এই জায়গা হচ্ছে -23 10 আর 4 মিলে কত 14 তাহলে এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত বি যা হচ্ছে খ নং এর উত্তর। তারপর দেখো গ নাম্বার অংশটাতে কি বলছে আমাদেরকে কিন্তু বলছে প্রমাণ করো যে এই যে ইউ একটা ম্যাট্রিক্স উপরে দেওয়া আছে তাই না এই যে ইউ ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান এরকম আসবে ইউ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে তারপর সেটার নির্ণায়কের মান এরকম আনতে হবে এখানে ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা আছে আমাদের কিন্তু যখন নির্ণায়ক লিখতে হবে তখন কিন্তু আমাদের কি করতে হবে তো আমাদের এখানে ইউটা আছে ম্যাট্রিক্স বাট আমাদের দেখাইতে হবে কিন্তু এটা নির্ণায়কের মান তাই না নির্ণায়কের জন্য কিন্তু অবশ্যই খাড়া দাগ দিতে হবে ম্যাট্রিক্স আছে আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে বাট নির্ণায়কে কি দিতে হবে অবশ্যই খাড়া দাগ তাহলে আমাদের দেখো কি লিখতে হবে জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে আমরা খাড়া দাগ দিয়ে দিচ্ছি a 2a³ + 1a²। এখানে হচ্ছে b 2b³ + 1 তারপরে হচ্ছে b²। c 2c³ + 1 তারপরে কি c², তাই না? এই নির্ণায়কটার মান আমাদেরকে কিন্তু এরকম দেখাইতে হবে। সেজন্য আমরা কিভাবে আগাবো দেখো, আমাদের এই যে এখানে যদি ভালো করে তাকাই, দ্বিতীয় সারির ভুক্তিগুলোতে আমাদের দুইটা করে পদ আছে। দ্বিতীয় সারির ভুক্তিগুলোতে কি আছে? দুইটা করে পদ। এই যে প্রথম পদে আছে এরকম, দ্বিতীয় পদে আছে 1 1 1। বুঝতে পারছো? এই যে একটা সারির ভুক্তিগুলোতে যে দুইটা করে পদ আছে, শুধুমাত্র সেই কারণে এই নির্ণায়কটাকে ভাঙায় আমরা দুইটা নির্ণায়ক লিখতে পারবো। প্রথম সারি দ্বিতীয় তৃতীয় সারি দুইটাতেই সেম থাকবে, শুধুমাত্র এই যে প্রথম পদগুলা থাকবে প্রথম নির্ণায়কে, মাঝখানে দিব প্লাস, আর 1 1 1 থাকবে দ্বিতীয় নির্ণায়কে। ঠিক আছে? এই যে একটা সারির ভুক্তিগুলোতে যে দুইটা করে পদ আছে, সেই জন্য এই নির্ণায়কটাকে ভাঙায় আমরা কি করতে পারবো? এই নির্ণায়কটাকে ভাঙায় আমরা দুইটা নির্ণায়কে প্রকাশ করতে পারবো। দেখো কিভাবে করতে হবে। আমাদের কি করতে হবে? দুইটা নির্ণায়কে এটাকে প্রকাশ করতে পারবো। মাঝখানে কেন যোগ চিহ্ন দিলাম? ওই যে এখানে যে মাঝখানে যোগ চিহ্ন, সেই জন্য। তাহলে আমাদের এখানে কিন্তু এ বি সি, লাস্টেরটাই কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে কিন্তু এ বি সি, লাস্টেরটাই কি? লাস্টের সারিতে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আর এইটা দ্বারা বন্টন হবে। কিভাবে বন্টন হবে? এখানে হবে 2a³, এখানে হবে 2b³, এখানে হবে 2c³, আর এই জায়গায় কি? এই যে 1 1 1 1 1 1। ঠিক আছে? এখন দেখো এখানে আমাদের কিন্তু কমন যায়, তাই না? এই যে আমাদের কিন্তু প্রথম কলাম থেকে এ কমন যায়, দ্বিতীয় কলাম থেকে বি কমন যায়, তৃতীয় কলাম থেকে সি কমন যায়। আবার সারিতে যেহেতু ভিন্ন জিনিস কমন যায়, একবারে নিয়ে নিই। এই যে 2 কমন যায়, 2 কমন যায়, 2 কমন যায়। ঠিক আছে? একই জিনিস যদি এই দিক থেকেও কমন যেত তাহলে কিন্তু আমাদের প্যাচ লাগতো, ধীরে ধীরে নিতে হইতো। বাট দ্বিতীয় সারির থেকে 2 কমন নিব, এখান থেকে এ, এখান থেকে বি, এখান থেকে সি। তাহলে আমাদের সামনে কিন্তু একবারে লিখলে 2abc। তাহলে এখানে বাকি থাকবে 1, বাকি থাকবে এ স্কোয়ার, বাকি থাকবে এ। 2 কিন্তু এই দিক থেকে কমন নিয়ে নিছি। এখানে থাকবে 1, এখানে থাকবে বি স্কোয়ার, এখানে থাকবে বি, এখানে থাকবে 1, এখানে থাকবে সি স্কোয়ার, এখানে থাকবে সি, গেল যোগ, এখানে তো যা আছে তাই, এ বি সি, এখানে হচ্ছে 1 1 1, এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন দেখো এইটার ভিতরে যেই যে জিনিস, এটার ভিতরে কিন্তু সেম জিনিস, তাই না? এটার ভিতরে যা যা আছে এটার ভিতরেও তাই তাই আছে, কিন্তু পজিশনগুলো ভিন্ন। এখানে 1 1 1 সবচেয়ে উপরে আছে, এখানে 1 1 1 মাঝখানে আছে। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে হচ্ছে আমাদের কোথায়? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে মাঝখানে, এখানে আছে নিচে। বাট একই জিনিস ভিন্ন পজিশন, সেইগুলোকে আমরা হুবহু মিলাই ফেললে পুরা নির্ণায়কটাকে কমন নিয়ে এক জায়গায় কাজ করতে পারবো। নইলে ওর জন্য ওর কাজ, ওর জন্য ওর কাজ, তোমার অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। পাশাপাশি দুইটা সারি যদি আমরা একটু চেঞ্জ করি, তাহলে দেখো এখানে আমি চেঞ্জ করতে চাচ্ছি। দেখো এই যে
2abc তো সামনে আছে থাকলো, এই জায়গায় আমি যে চেঞ্জটা করব এই যে 2 নাম্বার আর 3 নাম্বার সারি চেঞ্জ করব, তাহলে সামনে কিন্তু চিহ্ন বদলায় মাইনাস হয়ে যাবে। পাশাপাশি দুইটা সারি বা দুইটা কলাম যদি আমি ইন্টারচেঞ্জ করি, অদল বদল করি, তাহলে নির্ণায়কের চিহ্ন বদল হয়ে যায়, আছে প্লাস হয়ে গেল মাইনাস। তাহলে প্রথম সারিতে হাত দিলাম না, 2 নাম্বার আর 3 নাম্বার কি করতেছি, ইন্টারচেঞ্জ করতেছি। 2 নাম্বার আর 3 নাম্বার কি করতেছি, ইন্টারচেঞ্জ করতেছি। আমি কি করছি, এই যে এই 2 নাম্বার আর 3 নাম্বার ইন্টারচেঞ্জ করছি, বুঝছো? আর পরে কি করব, এইখানেও আবার ইন্টারচেঞ্জ করব। এখানে কি ইন্টারচেঞ্জ করব, এখানে এই যে 1 নাম্বার আর 2 নাম্বার ইন্টারচেঞ্জ করব, তাইলে একটা মজার ঘটনা ঘটবে। এই যে 1 নাম্বার 2 নাম্বার ইন্টারচেঞ্জ করলে প্লাস চিহ্নটা হয়ে যাবে মাইনাস 1 1 1, এখানে হচ্ছে এ বি সি আর কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে আমি কি কি ইন্টারচেঞ্জ করছি, এখানে কিন্তু আমি এই দুইটা ইন্টারচেঞ্জ করছি, বুঝতে পারছো? তাহলে দেখো তো এই যে এই নির্ণায়কটা পুরোপুরি মিলে গেল, তাই না? তাহলে আমরা যে ছোটবেলায় কমন নিতাম এক্স ওয়াই মাইনাস ওয়াই, তখন আমরা কি করতাম, আমরা কিন্তু ওয়াই কমন নিতে পারতাম, তখন এক্স মাইনাস 1 বাকি থাকতো, ওয়াই কমন নিতে পারতাম। তাহলে এখানে কিন্তু আমি এই কাজটা করতে পারতেছি, একদম সম্পূর্ণ নির্ণায়কটা কমন চলে যাচ্ছে। এখানে বাকি থাকতেছে কি -2abc, এখানে বাকি থাকবে -1। তারপর যদি আমি ওইদিকে লিখি, এদিকে যদি আমি লিখি কি কমন যাচ্ছে, -2abc বাকি থাকে আর -1 বাকি থাকে, -2abc বাকি থাকে আর -1 বাকি থাকে। কি কমন নিলাম, আস্ত একটা নির্ণায়ক 1 1 1 abc a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, 1 1 1 abc a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তারপর দেখো যদি আমাদের তিনটা 1 থাকে, তাইলে এখানে যেহেতু কলাম বরাবর আছে 1 1 1, তাহলে কলাম বিয়োগ করে যদি আমরা দুইটা শূন্য বানাইতে পারি, তাহলে কিন্তু মান সহজে বের হয়ে যাবে, এরকম সহজেই বের হয়ে যাবে। তাহলে আমি সেই কাজটাই করি। সামনে যেটা আছে দেখো, সামনে কিন্তু ওদের মধ্যে থেকে একটা মাইনাস কমন নেওয়া যায়, তাহলে কিন্তু এই যে আমাদের যে রাইট হ্যান্ড সাইড এটার কাছাকাছি চলে আসবে। তাহলে আমি একটা মাইনাস যদি কমন নিয়ে রাখি, বাকি থাকবে কি 2abc + 1। এই যে আমরা টার্গেটের দিকেই যাচ্ছি। এখানে কি করব, কলাম বিয়োগ কলাম, তাহলে 1 বিয়োগ 1 করলে 0, এখানে হবে a - b, এখানে হবে a স্কয়ার - b স্কয়ার। আবার 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম যদি বিয়োগ করো 0 b - c b স্কয়ার - c স্কয়ার। 3 নম্বর কলাম অপরিবর্তিত 1 c c স্কয়ার। কি কাজ করলাম, নতুন কলাম 1 কিভাবে লিখছি, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে, তাই না? আর নতুন কলাম 2 কিভাবে লিখছি, কলাম 2 লিখছি কিন্তু কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করে। এখন আমরা তো জানি, এই যে কি জানি বলো তো, আমরা জানি হচ্ছে এই যে এই বরাবর তো দুইটা শূন্য আছে আর এখানে শূন্য ছাড়া ভুক্তিটা কত 1। তাহলে আমরা এখানে কি করতে পারবো, 1টাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো, -2abc + 1 × 1 সামনে লিখা আমরা 1 এর যে সারি, 1 এর সারি আর 1 এর কলাম বাদ দিয়ে দিতে পারবো, তাই না? এই ধরনের ক্যালকুলেশন তো আমরা অধ্যায় ভিত্তিক অঙ্ক করার সময় করছি। তাহলে বাকি থাকে এখানে a - b, বাকি থাকে a স্কয়ার - b স্কয়ার, বাকি থাকে b - c, বাকি থাকে b স্কয়ার - c স্কয়ার। তারপর দেখো সামনের আমাদের -2abc + 1 রয়ে গেল, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই লেখা লাগবে না। এখান থেকে a - b কমন যায় আর এখান থেকে b - c কমন যায়, তাহলে a - b কমন নিচ্ছি আর পরের কলাম থেকে b - c কমন নিচ্ছি। a - b থেকে a - b কমন নিলে 1 থাকে, a - b কমন নিলে বাকি থাকে a + b, এখান থেকে b - c কমন নিলে 1 থাকে আর এখানে থাকে b + c। বুঝতে পারছো কমন নেওয়াটা? এখন দেখো আমাদের কি -2abc + 1, এই জায়গায় a - b, এই জায়গায় b - c, আর 2/2 তো আমরা জাস্ট এই কোণাকুণি গুণ মাইনাস এই কোণাকুণি গুণ। তাহলে আমাদের কি লিখতে হবে, b + c - a - b। তারপর যদি সরল করো
2abc প্লাস 1, তারপরে আমাদের a মাইনাস বি, বি মাইনাস সি। এখানে দেখো তো কি হচ্ছে, এই জায়গায় কিন্তু আমাদের এই যে কাটাকাটি যাচ্ছে, বি বি কাটা, বি কাটা যাওয়ার পর আমাদের বাকি থাকে কি, আমাদের বাকি থাকে কিন্তু সি মাইনাস এ। এটাই কিন্তু আমাদের ডান পক্ষ, একদম কাছাকাছি এসে মিলে গেছে। যাই হোক, এটাকে আলাদা করে রাখি। দেখতে পাচ্ছ ডান পক্ষে যা দরকার ছিল সেইটাই চলে আসছে। তাহলে আশা করি এই সিকিউটা বুঝতে পারছো। তাহলে এগুলো তোমরা যদি বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস না করলে কিন্তু ম্যাথ পারা যাবে না। পরীক্ষার হলে যে একবার আনসার করবা, তাইলে কিন্তু ক্যালকুলেশন আটকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আগেই বাসায় বারবার প্র্যাকটিস করবা, রিভিশন দিবা, তাইলে ইনশাল্লাহ ম্যাথের ক্যালকুলেশনে অনেক দক্ষতা বাড়বে এবং পরীক্ষার হলে আমরা হাসি মুখে সব কিছু আনসার করতে পারবো ইনশাল্লাহ।